রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। নমস্কার। আজকের পর্বে আমরা আলোচনা করব নিষিদ্ধ রুম 0 স্থাপত্যের অভিশাপ গল্পটার কিছু বিশেষ অংশ নিয়ে। হ্যাঁ, এটা তো বেশ গা ছমছম একটা গল্প। একদম পুরনো স্থাপত্য, ইতিহাস আর তার সাথে মিশে থাকা অতি প্রাকৃত আতঙ্ক সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ। ঠিক। আর আমরা এই আলোচনাটায় আসলে বোঝার চেষ্টা করব যে কলকাতার ওই পুরনো বাড়িটার যে অভিশাপের গল্প, সেটার পেছনে কারণটা কি, ব্যাপারটা কি ঘটেছিল। আর বিশেষ করে ওই যে রহস্যময় রুম 0, যেটা নাকি নকশায় আছে কিন্তু বাস্তবে নেই। ওইটাই তো মূল রহস্য, তাই না? চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে কলকাতাতেই। একটা বিশাল পুরনো বাড়ি তৈরি হয়েছিল কবে? 1895 সালে। হ্যাঁ, এক জমিদারের জন্য। পুরনো জমিদার বাড়ি মানেই তো একটা অন্যরকম আবহ থাকে। ঠিক। আর এই গল্পের কেন্দ্রে আছে দুজন, একজন তরুণ স্থপতি অরিজিৎ আর একজন ইতিহাস গবেষক মিতালি। আর তারা কি করছে? রাতের অন্ধকারে মোমবাতি হাতে ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকছে। বাহ, একেবারে ক্লাসিক শুরু। হ্যাঁ, কিন্তু কেন? এই পুরনো বাড়িগুলোকেই কেন বাছা হয় বলুন তো এরকম গল্পের জন্য? আমার মনে হয় এর একটা কারণ আছে। পুরনো কাঠামো, ধরুন এই বাড়িগুলো, এরা তো অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে। অনেক ইতিহাস, অনেক স্মৃতি, হয়তো অনেক দুঃখ, কষ্ট, রহস্য সবকিছু যেন ওই দেওয়ালের পড়তে পড়তে জমা হয়ে থাকে। এই বাড়িটাও তেমনই মনে হচ্ছে। আর রহস্যের প্রথম ইঙ্গিতটা অরিজিৎই দেয় মিতালিকে। কিরকম? সে বলে বাড়ির যে আসল ব্লুপ্রিন্টটা আছে, মূল নকশা, আচ্ছা, ওতে নাকি রুম 0 বলে একটা ঘরের উল্লেখ আছে। কিন্তু মজাটা হলো বাস্তবে ওইরকম কোনো ঘর কেউ দেখেইনি, খুঁজেও পায়নি। নকশায় আছে, বাস্তবে নেই। ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আর তাদের সামনেই দেয়ালে ঝুলছে সেই পুরনো প্রায় ছিঁড়ে যাওয়া ব্লুপ্রিন্টটা। সেটা দেখে ব্যাপারটা আরও রহস্যময় লাগে। ঠিক, ব্লুপ্রিন্ট তো হলো বাড়ির আত্মা, তাই না? নকশায় যা আছে সেটাই তো হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে না। ইতিহাসে অবশ্য এরকম পাওয়া গেছে পুরনো বাড়িতে গোপন ঘর, সুড়ঙ্গ, যেগুলো হয়তো নকশায় ছিল, পরে ঢাকা পড়ে গেছে বা লুকিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই গল্পে মনে হচ্ছে ব্যাপারটা শুধু হারানো ঘর নয়, এর পিছনে অন্য কিছু আছে। সেটাই, নকশার এই ব্যাপারটা, এই অসঙ্গতিটাই যেন প্রথম সিগন্যাল যে এখানে কিছু একটা গোলমাল আছে। আর সেই গোলমালের প্রমাণও তারা প্রায় সাথে সাথেই পায়। কি হয়? ওরা যখন ব্লুপ্রিন্টটা খুব মন দিয়ে দেখছে, হঠাৎ দেখে কি নকশার একটা কোণা থেকে ঘন কালো কালি চুইয়ে পড়ছে। কালি নকশা থেকে? হ্যাঁ, টপ টপ করে মেঝেতে পড়ছে। ওরা তো একদম এটা তো সাংঘাতিক একটা ইমেজ। নকশা, যেটা একটা স্থির জিনিস, সেখান থেকে কালি গড়াচ্ছে। কালি তো আকার জিনিস, সেটাই যেন এখানে জীবন্ত হয়ে উঠছে। বা হয়তো অভিশাপটা বেরিয়ে আসতে চাইছে। কে জানে, হয়তোবা এটা যে একটা অশুভ সংকেত তা তো বোঝাই যাচ্ছে। অবশ্যই, সৃষ্টির উপাদানই এখানে কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে। এই সময় অরিজিতের মাথায় একটা আইডিয়া আসে। কি করে সে? সে ঘরের দেয়ালে টোকা দিতে শুরু করে, দেখতে চায় কোথাও কোনো ফাঁপা আওয়াজ আছে কিনা। আচ্ছা, স্থপতি তো, তার এই বুদ্ধিটা আসাই স্বাভাবিক। ঠিক, আর পেয়েও যায় এক জায়গার বেশ স্পষ্ট ফাঁপা আওয়াজ। তাহলে আর কি, সে তো উত্তেজিত, প্রায় চেঁচিয়ে ওঠে, এই তো দেয়ালের ওপারেই আছে ঘরটা। তারপর ভাঙল দেওয়াল? হ্যাঁ, দুজনে মিলে সেই জায়গাটা ভাঙে আর দেখে যে একটা ঘুটঘুটে অন্ধকার করিডোর। বাহ, আবিষ্কার! একদিকে যেমন উত্তেজনা, অন্যদিকে কিন্তু ভয়ও করছে, কারণ ওরা জানে এই ঘরটা সাধারণ নয়, লুকানো, হয়তো নিষিদ্ধ। ঠিক, এই দেয়াল ভাঙাটা তো শুধু ইট ভাঙা নয়, এটা যেন একটা পর্দা সরানো, একটা অন্য জগতে ঢোকার মতো। একদম। আর সেই অন্য জগতের প্রবেশদ্বারটা আরো ভয়ঙ্কর। কিরকম? করিডোরটা শেষে গিয়ে তারা দেখে একটা বিশাল, খুব ভারী কাঠের দরজা। আর সেই দরজার ঠিক মাঝখানে খোদাই করা কয়েকটা শব্দ, একটা সতর্ক বার্তা। কি লেখা? লেখা আছে, যে ঘর আঁকা হয় সে ঘরে মৃত্যু বাধা থাকে। কি সর্বনাশ! যে ঘর আঁকা হয়
সেই ঘরে মৃত্যু বাধা থাকে। এর মানে কি দাঁড়াচ্ছে? মিতালিও ঠিক এটাই জিজ্ঞেস করে, ভয়ে ভয়ে। এখানে আঁকা শব্দটা, এর তো দুটো মানে হতে পারে। এক, নকশা আঁকা, বাড়ি তৈরি করা। হ্যাঁ, আবার কারো ছবি আঁকাও তো হতে পারে, মানে কাউকে ওই নকশার মধ্যে এঁকে ফেলা। ঠিক। দুটো ক্ষেত্রেই কিন্তু সৃষ্টি আর মৃত্যুর মধ্যে একটা ভয়ানক যোগসূত্র তৈরি হচ্ছে। সেটাই, স্থাপত্য বা অঙ্কন, যেটা সাধারণত জীবনের প্রতীক, সেটাই এখানে মৃত্যুর ফাঁদ। এই কথাটা তো সরাসরি অভিশাপের কথাই বলছে। মিতালি যখন জিজ্ঞেস করে কে লিখেছে এটা, অরিজিতের গলাও কাঁপে। সে বলে, মনে হয় যে স্থপতি বাড়িটা বানিয়েছিল তারই কাজ। কেন? কারণ শোনা যায় বাড়িটা তৈরির পর ওই স্থপতি নাকি রহস্যজনকভাবে খুন হয়েছিলেন। ওহ, তাহলে স্রষ্টা আর সৃষ্টির সেই পুরনো ট্র্যাজেডি। হ্যাঁ, যে স্থপতি এই ঘর বানিয়েছে সেটাই হয়তো তার মৃত্যুর কারণ। অথবা সে হয়তো বিপদটা বুঝতে পেরে এই লেখাটা খোদাই করে গেছে, একটা ওয়ার্নিং। হতে পারে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো, সৃষ্টি যখন স্রষ্টার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক, এখানে স্থপতির পরিণতিটা সেরকমই কিছুর ইঙ্গিত দিচ্ছে। এরপর ওরা যখন দরজাটা খুলে, ভেতর থেকে বরফের মতো ঠান্ডা হাওয়া বেরিয়ে আসে। ঠান্ডা হাওয়া? হ্যাঁ, এত ঠান্ডা যে গায়ে কাটা দেয়, যেন কোনো স্বাভাবিক জায়গায় ঢুকছে না ওরা। এটা তো অতিপ্রাকৃত ঘটনার একটা পরিচিত লক্ষণ। ঠান্ডা বাতাস, যেন একটা জগতের সীমানা পেরোচ্ছে ওরা। ঠিক, ভৌত জগতের নিয়ম ভেঙে অন্য কোথাও, যেখানে হয়তো অশুভ শক্তি রাজত্ব করে। অস্বাভাবিক শীতলতা, মৃত্যুর স্পর্শের মতো। আর ঘরের ভেতরে যা দেখল সেটা তো আরও সাংঘাতিক। কি দেখলো? ঘুটঘুটে অন্ধকার। মোমবাতির আলোয় দেখল মেঝেতে চারিদিকে ছেঁড়া নকশার কাগজ ছড়িয়ে আছে, অজস্র। নকশার কাগজ? হ্যাঁ, কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো প্রত্যেকটা কাগজের নিচে চাপ চাপ রক্তের দাগ। রক্তের দাগ নকশার কাগজে? সর্বনাশ। হ্যাঁ, ভাবা যায়। তার মানে এই নকশাগুলো শুধু প্ল্যান নয়, এগুলো যেন কোনো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী, বা হয়তো কোনো আচারের অংশ। কে জানে, রক্ত এখানে জীবন আর মৃত্যুকে জুড়ে দিচ্ছে যেন। মনে হচ্ছে নকশাগুলো আঁকার সময় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। মিতালি ভয়ে ভয়ে একটা কাগজ তুলে নেয়, দেখে ওতে কয়েকটা মুখের ছবি আঁকা। মুখের ছবি? হ্যাঁ, কিন্তু আঁকা হলেও মুখগুলো কেমন যেন জীবন্ত, মনে হচ্ছে যেন তাকিয়ে আছে ওর দিকে। আচ্ছা। আর ঠিক সেই মুহূর্তে মিতালি একেবারে চমকে ওঠে। তার মনে হয় একটা আঁকা চোখ পলক ফেলল। কি বলছেন? আঁকা চোখ পলক ফেলল? হ্যাঁ। এটা তো হররের একটা ক্লাসিক জায়গা, যখন আঁকা ছবি জীবন্ত হয়ে ওঠে, আমাদের বাস্তবতার বোধটা গুলিয়ে যায়। ঠিক। আঁকা চোখের পলক ফেলা, এটা শুধু ভয়ের নয়, এটা বলছে যে ওই নকশাগুলো বা ঘরটা জীবন্ত। বা হয়তো ওগুলো বন্দি আত্মা। সেটাও হতে পারে, কিন্তু আসল ভয়টা বোধহয় তখনও বাকি ছিল। হ্যাঁ, চরম আতঙ্কটা অপেক্ষা করছিল ঘরের ঠিক মাঝখানে। সেখানে কি ছিল? একটা পুরনো কাঠের টেবিল, আর তার উপর একটা নতুন আঁকা নকশা, যেটা রক্ত দিয়ে আঁকা। রক্ত দিয়ে নতুন নকশা? হ্যাঁ, আর সেই নকশায় স্পষ্ট ফুটে উঠেছে অরিজিৎ আর মিতালির মুখের ছবি, তাদের ভয়ার্ত মুখের ছবি। বলেন কি? অরিজিৎ আর মিতালির ছবি রক্ত দিয়ে আঁকা? ঠিক তাই। অরিজিৎ তো আতঙ্কে পাথর। এই মুহূর্তে এটা আঁকা হলো কি করে? কে আঁকল? এটাই তাহলে অভিশাপের প্রক্রিয়া। নকশাটা শুধু পুরনো ঘটনা নয়, এটা বর্তমানেও সক্রিয়। হ্যাঁ, শিকারদের চিহ্নিত করছে, তাদের ভাগ্য লিখে দিচ্ছে রক্ত দিয়ে। ভাবলেই কেমন লাগে। এটা শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা হয়তো তাদের বন্দি করার প্রথম ধাপ। নকশাটাই এখানে ফাঁদ। কে আঁকছে তাহলে? ঘরটা নাকি ভেতরের কোনো শক্তি? হয়তো সেটাই। আর সেই শক্তি কি এবার সরাসরি সামনে এলো? হ্যাঁ, ঠিক তাই হলো। হঠাৎ ঘরের দেয়ালগুলো থেকে মনে হলো যেন কালি গলে গলে পড়ছে। আবার কালি? হ্যাঁ, আর সেই কালি ঘালাগুলো ধীরে ধীরে কালো হাতের চেহারা নিচ্ছে। অসংখ্য কালো হাত দেয়াল থেকে বেরিয়ে আসছে। মা গো, দেয়াল থেকে কালো হাত! হ্যাঁ, যেন নকশার ভেতরের অন্ধকার বাস্তবে বেরিয়ে আসছে। এটা তো যা এতদিন প্রতীকী ছিল, সেটাই আবার শরীরই হয়ে উঠছে। কালি যা দিয়ে আঁকা হয়, সেটাই এখন আক্রমণের অস্ত্র। ভয়ঙ্কর। দেয়াল যা আশ্রয় দেয়,
সেটাই এখন আতঙ্কের উৎস। নকশার জগৎ আর বাস্তব জগতের পর্দাটা ছিঁড়ে যাচ্ছে। আর ঠিক তখনই সারা ঘর জুড়ে একটা ঠান্ডা ফিসফিসে গলা শোনা গেল। কি বলল? বলল যে নকশায় নাম ওঠে তার নিঃশ্বাস কাগজেই আটকে যায়। নিঃশ্বাস কাগজেই আটকে যায়। কি মারাত্মক কথা! যেন মৃত্যুর ঘোষণা। মানে যার ছবি নকশায় আঁকা হবে তার প্রাণ, তার জীবন ওই কাগজেই বন্দী হয়ে যাবে। মৃত্যুটা শুধু শরীরের নয়, আত্মারও। হ্যাঁ, নকশাটাই যেন আত্মার জেলখানা। অভিশাপের পুরো মেকানিজমটা এখানে পরিষ্কার। এরপর কি হলো? হাতগুলো কি আক্রমণ করলো? হ্যাঁ, কালো হাতগুলো সোজা মিতালির দিকে গিয়ে গেল আর ওর গলা পেঁচিয়ে ধরল। বলেন কি? মিতালি ছটপট করছে। অরিজিৎ ছুটে গেল বাঁচাতে, কিন্তু পারল না। কেন? একটা অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী ধাক্কা তাকে ছিটকে ফেলে দিল ঘরের অন্য কোণে। উফ! তারা বুঝল তারা কতটা অসহায় এই শক্তির সামনে। এই আক্রমণটা বুঝিয়ে দিচ্ছে অভিশাপটা কতটা বাস্তব আর মারাত্মক। এটা শুধু ভয় দেখানো নয়, এটা খুন করতে পারে। অদৃশ্য শক্তি, যার বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব। অসহায়ত্বের চরম মুহূর্ত। কিন্তু কেন এই অভিশাপ? কি এর উৎস? একটা বাড়ি, তার নকশা কেন এত ভয়ঙ্কর হয়ে উঠল? এই প্রশ্নগুলোর উত্তর কি পাওয়া গেল? হ্যাঁ, পাওয়া গেল, একটু অন্যভাবে। ঘরের দেয়ালে একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি ঝুলছিল। ডায়েরি? আচ্ছা, ক্লাসিক এলিমেন্ট। হঠাৎ সেই ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করলো, আর ভেতর থেকে ভেসে এলো একটা ভাঙা করুণ গলা। কার গলা? সেই স্থপতির, যে এই বাড়ি বানিয়েছিল। ওহ, স্থপতির নিদের জবানবন্দি। তাহলে তো রহস্যের জট খুলবে এবার। হ্যাঁ, স্থপতির গলা যেন বহু বছর পার করে ওদের কাছে পৌঁছাল। সে বলল সেই সময়ের জমিদার, যে ছিল খুব নিষ্ঠুর আর ক্ষমতাবান, সে তাকে ডেকে পাঠিয়েছিল। আচ্ছা। জমিদারের একটা অদ্ভুত ইচ্ছে ছিল। সে এমন একটা বাড়ি বানাতে চেয়েছিল যেটা কখনো খালি হবে না। খালি হবে না মানে? তার ধারণা ছিল বাড়িতে যদি মৃত মানুষের আত্মাদের বন্দি করে রাখা যায়, তাহলে তারা বাড়িটাকে আগলে রাখবে, এর ধনসম্পত্তি রক্ষা করবে। কি সাংঘাতিক বিকৃত চিন্তা! স্থাপত্য দিয়ে আত্মার জেলখানা বানানো। ঠিক। জমিদার চরিত্রটা এখানে চরম নিষ্ঠুরতার প্রতীক, ক্ষমতার কি রকম অপব্যবহার। একজন স্রষ্টাকে, একজন স্থপতিকে বাধ্য করছে এমন ভয়ঙ্কর একটা কাজ করতে। নৈতিকতার কোনো বালাই নেই। স্থপতি প্রথমে রাজি হয়নি, কিন্তু জমিদার তাকে হুমকি দেয়, প্রাণের ভয় দেখায়। তাই সে বাধ্য হয়। আর এই আত্মাদের বন্দি করার জন্যই সে বানিয়েছিল ওই বিশেষ ঘরটা, রুম 0। তাহলে রুম 0টা আসলে একটা ফাঁদ। হ্যাঁ, এমন একটা ঘর যার নকশাটাই তৈরি করা হয়েছে বিশেষভাবে। যদি কারো ছবি রক্ত দিয়ে ওই নকশায় আঁকা হয়, তাহলে সেই লোকটার সঙ্গে সঙ্গে, মানে অদৃশ্যভাবে, এই ঘরে এসে আটকা পড়বে এবং মারা যাবে। নকশাটাই তাহলে মৃত্যুর দরজা, অদৃশ্য দরজা। একদম। তাহলে তো রুম 0র রহস্যটা পরিষ্কার হলো। এটা একটা আদিভৌতিক ডেথ ট্র্যাপ। স্থপতি তার জ্ঞান, তার দক্ষতাকে ব্যবহার করেছে একটা ভয়ঙ্কর অস্ত্র বানাতে। কিন্তু সে কি স্বেচ্ছায় করেছিল? ডায়েরিতে কি তার কোনো দুঃখ বা অনুশোচনার কথা আছে? হ্যাঁ, তার গলায় ঝরে পড়ছিল অনুশোচনা, অসহায়ত্ব। সেই পাপ করতে চায়নি, কিন্তু তার নিজের কি হলো, তার পরিণতি? সেটাই সবচেয়ে মর্মান্তিক। স্থপতি জানায় জমিদার যখন রুম 0র ব্যাপারটা জেনে গেল, মানে এটা কিভাবে কাজ করে, তারপর এই গোপন কথা যাতে ফাঁস না হয়, সেই ভয়ে সে স্থপতিকেই খুন করায়। কি, যে বানাল তাকেই খুন? হ্যাঁ। এটাই তাহলে ভাগ্যের পরিহাস, যে স্থপতি এই মৃত্যুফাঁদ বানাল সেই হলো এর প্রথম শিকার। ঠিক। স্রষ্টা নিজেই তার সৃষ্টির শিকার হলো। তার মানে স্থপতির আত্মাও কি ওই রুম 0-0তে বন্দী? একদম। ডায়েরিতে সে সেটাই জানায়, তার নিজের আত্মাও ওই অভিশপ্ত নকশায় চিরকালের জন্য বন্দী হয়ে গেছে। সে এখন এই ঘরেরই অংশ, এই অভিশাপেরই অংশ। যে ফাঁদ সে অন্যের জন্য পেতেছিল, সেই ফাঁদেই সে নিজে আটকে গেল অনন্তকালের জন্য। হ্যাঁ। এই পরিণতিটা, অভিশাপের যে একটা চক্র আছে সেটা দেখাচ্ছে। স্থপতির আত্মা হয়তো অভিশাপটাকে আরও জোরালো করে তুলেছে। হতে পারে সে হয়তো এখন শুধু শিকার নয়, শিকারীও। তার রাগ, তার যন্ত্রণা, সেটাই হয়তো অভিশাপটাকে বাঁচিয়ে রেখেছে। পুরো ঘটনাটা শোনার পর কি মূল ভাবনা উঠে আসছে বলুন তো? আমার প্রথম যেটা মনে হচ্ছে সেটা হলো সৃষ্টিশীলতার ক্ষমতা।
যেমন ধরুন স্থাপত্য বা অঙ্কন, এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে বা ধ্বংসাত্মক রূপ নিতে পারে, এই গল্পটা সেটার একটা চরম উদাহরণ। একদম ঠিক। সৃষ্টি যে সবসময় ভালো হবে তা নয়, স্রষ্টার উদ্দেশ্য, পরিস্থিতি তাকে ভয়ঙ্কর করে তুলতে পারে। আর দ্বিতীয়ত, নকশাগুলো এরা যেন বহুদিনের যন্ত্রণা, মৃত্যু, অভিশাপকে একেবারে গায়ে মেখে রেখেছে। ঠিক, জায়গাগুলো শুধু ইট পাথর নয়, তারা অনুভূতিও ধরে রাখে। আর তৃতীয়ত, ওই যে ভাগ্যের ধারণাটা, নকশায় নাম উঠল মানেই মৃত্যু। এটা যেন বলছে যে এমন কিছু শক্তি আছে যা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, আমাদের ইচ্ছার ঊর্ধ্বে। বিশেষ করে যখন ভাগ্যটা কোনো অভিশাপ বা সৃষ্টির দ্বারা ঠিক হয়ে যায় আগে থেকেই। এই থিমগুলো তো শুধু ভয়ের গল্পের উপাদান নয়, এগুলো মানুষের অস্তিত্ব নিয়েও কিছু গভীর প্রশ্ন তোলে। হ্যাঁ, সৃষ্টি স্রষ্টার সম্পর্ক, ক্ষমতার অপব্যবহার, অতীতের ভুল কিভাবে দীর্ঘকাল ধরে প্রভাব ফেলে, এইসব। আর যদি বলি গল্পের সবচেয়ে ভয়ের দৃশ্য কোনগুলো, আপনার কোনটা মনে পড়ছে? আমার তো প্রথমেই মনে পড়ছে নকশা থেকে কালি পড়াটা, হ্যাঁ। তারপর ওই আঁকা চোখের পলক ফেলা, উফ, নিজেদের রক্তমাখা ছবিটা দেখা, আর অবশ্যই ওই যে দেয়াল ফুঁড়ে কালো হাত বেরিয়ে আসা, ওটা তো চূড়ান্ত। ঠিক, এগুলো শুধু দৃশ্যমান ভয় নয়, এগুলো আমাদের বাস্তবতার বোধটাকেও নাড়িয়ে দেয়। যা আমরা নিরাপদ ভাবি, যখন একটা বাড়ি বা নকশা সেটাই যখন অচেনা আর বিপজ্জনক হয়ে ওঠে, ভয়টা তখন আরও গভীরে পৌঁছায়। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, সবার ভাবনার জন্য রেখে যাওয়া যাক। বলুন। গল্পটা থেকেই প্রশ্নটা আসছে, আচ্ছা, কোনো সৃষ্টি, ধরুন এই স্থাপত্য বা নকশা, সেটা কি তার স্রষ্টার আসল উদ্দেশ্য থেকে সরে গিয়ে সময়ের সাথে সাথে নিজের একটা সত্তা বা উদ্দেশ্য তৈরি করতে পারে? মানে নকশাটা কি শুধু একটা ছবি, নাকি বিশেষ অবস্থায় সে নিজেই একটা জীবন্ত শক্তি হয়ে উঠতে পারে? হ্যাঁ, এতটাই শক্তিশালী যে হয়তো তার স্রষ্টার ভাগ্যকেও সে নিয়ন্ত্রণ করে ফেলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৃষ্টি কি সবসময় স্রষ্টার অধীনে থাকে, নাকি তার নিজের জীবন শুরু হতে পারে? এই গল্পটা তো সেই সম্ভাবনার অন্ধকার দিকটা দেখাচ্ছে, যেখানে সৃষ্টি শুধু স্রষ্টাকে ছাপিয়ে যায় না,